গল্প জীবনের বাঁকে তুমি। ঢাকা শহরটা যেন এক অদ্ভুত জাদুনগরী। প্রতিনিয়ত হাজারো মানুষের পা পড়ে এর পিচঢালা রাস্তায়। ট্রাফিকের একটানা বিকট হর্ন, ফুটপাতে হকারদের চিৎকার আর রিকশার টুংটাং শব্দে শহরটা সবসময় গমগম করে। কিন্তু এই ব্যস্ততার অন্তরালে লুকিয়ে থাকে হাজারো মানুষের না বলা আক্ষেপ, বুকের ভেতর জমে থাকা অভিমান আর অপূর্ণ স্বপ্নের এক নীরব ক্রন্দন। সেই বিশাল শহরের বুকে অরণ্য যেন এক নিতান্তই একাকী প্রতীক। অরণ্যের বয়স খুব বেশি নয়, কিন্তু জীবনের চড়াই উতরাই তাকে বয়সের আগেই অনেকটা গম্ভীর আর আত্মমগ্ন করে তুলেছে। এক সময় সে পড়ুয়া নামক একটি স্বনামধন্য কোচিং সেন্টারে পড়াতো। তার পড়ানোর ধরন, বিষয়কে সহজ করে উপস্থাপন করার ক্ষমতা আর অমায়িক ব্যবহারের জন্য ছাত্রছাত্রীদের কাছে সে ছিল বেশ জনপ্রিয়। কিন্তু কর্পোরেট কিংবা প্রাতিষ্ঠানিক জগতের নোংরা রাজনীতি তো আর মেধার কদর করে না। হিংসা আর চক্রান্তের বলি হয়ে অরণ্যকে সেই চাকরিটা ছাড়তেই হয়েছিল। এরপর থেকে অরণ্যের জীবনে নেমে আসে ঘোর অমানিসা। বর্তমানে সে তার বড় ভাই সাব্বির এবং ভাবি রোকেয়ার ছোট্ট ফ্ল্যাটে একটা ছোট রুমে থাকে। ভাই ভাবি মুখে হয়তো প্রতিদিন তাকে কিছু বলে না, কিন্তু অরণ্য তার নিজের আত্মসম্মানবোধের জায়গায় প্রতি মুহূর্তে এক অদৃশ্য তিল তিল যন্ত্রণা অনুভব করত। বেকারত্বের যে কি দাহ একজন আত্মমর্যাদাশীল পুরুষ ছাড়া তা আর কেউ বোঝে না। সকালে উঠে ভাইয়ের সামনে দাঁড়াতে তার সংকোচ হতো। চায়ের টেবিলে ভাবির মুখের দিকে তাকাতে তার বুক কেঁপে উঠত। আজকের দিনটাও অন্য দিনগুলোর চেয়ে আলাদা ছিল না। আকাশের মুখ সকাল থেকেই ভার। মেঘলা আকাশ যেন অরণ্যের মনের ভেতরের জমাট বাঁধা বিষাদেরই একটি প্রতিচ্ছবি। একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল আজ তার, কিন্তু সেখানে গিয়েও তাকে পেতে হলো চরম হতাশা। অযোগ্যতার কারণে নয়, বরং কোনো প্রভাবশালী লোকের রেফারেন্স না থাকায় তাকে দরজার বাইরে থেকেই এক প্রকার বিদায় দেওয়া হলো। বুকের ভেতর ক্ষোভ আর হতাশার আগুন চেপে অরণ্যর রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল। তার পরনে একটা সাদা মাটার শার্ট, একজোড়া পুরনো স্যান্ডেল আর চোখে হালকা ফ্রেমের চশমা। সে ভাবছিল জীবনের এই চূড়াবালি থেকে বের হওয়ার রাস্তাটা আসলে কোথায়। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত অঘটন। পিছন থেকে বেশ দ্রুত পায়ে হেঁটে আসছিল এক তরুণী, নাম তার মেহজাবিন। মেহজাবিন সাধারণ কোনো মেয়ে নয়, শহরের নামজাদা শিল্পপতি আলতাফ চৌধুরীর একমাত্র কন্যা সে। ধন সম্পদের কোনো অভাব সে কোনো দিন দেখেনি। গাড়ি বাড়ি, বিলাসবহুল জীবন সব কিছুই তার হাতের মুঠোয়। তবে এত প্রাচুর্যের মাঝে বড় হলেও মেহজাবিন হৃদয়হীন ছিল না। তবে তার স্বভাবের মধ্যে ছিল অদ্ভুত এক জেদ, চঞ্চলতা আর খানিকটা অনমনীয় অহংকার। আজ নিজের এক বান্ধবীর সাথে দেখা করতে এসে গাড়ি থেকে কিছুটা দূরে নেমে হেঁটে যাচ্ছিল সে। পায়ে তার 3 ইঞ্চি উঁচু পেন্সিল হিল। সে জুতো হেঁটে অভ্যস্ত না হয়েও সে ফ্যাশনের তাগিদে পরে এসেছে। হঠাৎই ফুটপাতের একটা ভাঙা ইটের কোণায় তার পায়ে হিল আটকে গেল। মেহজাবিন তার শরীরের ভারসাম্য রাখতে পারল না। সামলাতে না পেরে সে সরাসরি গিয়ে আছড়ে পড়ল সামনে হেঁটে যাওয়া অরণ্যের পিঠের উপর। পর মুহূর্তেই ঘটে গেল এক বিশৃঙ্খলা। দুজনেই ছিটকে গিয়ে পড়ল শক্ত পিচঢালা রাস্তায়।
অরণ্যর হাতের ফাইলে থাকা চাকরির সিভিগুলা বাতাসে উড়ে গিয়ে নর্দমার কাছে ছিটকে পড়ল, আর মেহজাবিনের দামি হ্যান্ডব্যাগটা পড়ে গেল ধুলোয়। প্রচণ্ড ব্যথায় মেহজাবিনের হাঁটু ছিলে গেল, কিন্তু নিজের এই ভুল বা অক্ষমতা ঢাকতে সে মুহূর্তের মধ্যে রণচণ্ডী মূর্তি ধারণ করল। নিজের অপরাধ স্বীকার করার বদলে সে চিৎকার করে ফুটপাত কাঁপিয়ে তুলল। আপনি কি চোখে দেখেন না, নাকি পুরোই কানা হয়ে গেছেন? রাস্তায় এত বড় একটা জলজ্যান্ত মানুষ হেঁটে যাচ্ছে, আর আপনি সোজাসুজি এসে আমার উপর গায়ের জোরে ধাক্কা দিলেন। চোখে তো অতিকায় চশমা ঝুলিয়েছেন, ওইটা কি শুধু ঢং করার জন্য? বাসায় কি মা বোন কেউই নেই, নাকি যে মেয়েদের সাথে কিভাবে রাস্তায় হাঁটতে হয় তা জানেন না? অরণ্য মাটিতে পড়ে থাকা অবস্থায় কোনোয়ে বেশ চোট পেয়েছিল, কোনোই ছিলে রক্ত জমাট বাঁধছিল, কিন্তু মেহজাবিনের মুখে মা বোন তুলে এমন অসংলগ্ন কথা শুনে তার ভেতরের আত্মসম্মানবোধ সজাগ হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জামায় লেগে থাকা রাস্তার ধুলো ঝাড়তে ঝাড়তে চোখ থেকে চশমাটা খুলে শার্টের কোণ দিয়ে পরিষ্কার করল। অরণ্যের কণ্ঠস্বরে ছিল আশ্চর্য রকম শান্ত, কিন্তু তাতে ছিল এক গভীর মার্জিত গম্ভীর্য। সে মেহজাবিনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, প্রথমত আমার মা, আমি খুব ছোট থাকতেই মারা গেছেন, আর আমার কোনো বোন নেই। দ্বিতীয়ত, আপনাকে স্বইচ্ছায় বা অনিচ্ছায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো বোকামি বা দুঃসাহস কোনোটাই করার মানসিকতাই আমার নেই। আপনি এই 3 ইঞ্চি উঁচু পেন্সিল হিল পরে হাঁটার ন্যূনতম রপ্ত করতে পারেননি, তাই নিজে পা পিছলে হোঁচট খেয়ে আমার উপর এসে পড়েছেন। দোষটা নিজের, অথচ চিৎকার করছেন আমার ওপর। মেহজাবিন যেন এমন উত্তর আশা করেনি। সাধারণ ছেলেরা কোনো সুন্দর মেয়েকে রাস্তায় ঝগড়া করতে দেখলে ভয়ে বা লজ্জায় নুয়ে পড়ে, কিংবা চট করে সরি বলে কেটে পড়ে, কিন্তু এই চশমা পরা লোকটার চোখে মুখে তো ভয়ের কোনো ছাপ নেই, বরং এক অদ্ভুত কাঠিন্য আর সত্যের তেজ খেলা করছে। মেহজাবিন আরও ক্ষেপে গিয়ে বলল, মানে আপনি বলতে চান আমি ইচ্ছা করে পড়ে গেছি? আপনি তো বেশ বানিয়ে কথা বলছেন, আবার উল্টো আমাকেই অপমান করছেন। সরি বলুন আমাকে, এখনই হাত জোর করে সরি বলুন, নইলে আমি পুলিশ ডাকবো, লোক জড়ো করব। অরণ্য এক ফোঁটা বিচলিত না হয়ে শান্তভাবে বলল, যে অপরাধ আমি করিনি তার জন্য আমি ঈশ্বর এসে বললেও ক্ষমা চাইব না। আপনি লোক জড়ো করতে চান, করতে পারেন। ঘটনা যখন বেশ উত্তপ্ত হয়ে উঠছিল এবং আশেপাশে 2-1 উৎসুক পথচারী হাঁ করে তাকাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে এক প্রবীণ ব্যক্তির কণ্ঠ ভেসে এলো, মা থামো, অহেতুক একটা নির্দোষ ছেলেকে নিয়ে কেন এত হুলস্থুল করছো? কথাটি বললেন শফিক সাহেব বা রফিক সাহেব, যিনি সেই এলাকার পরিচিত এবং মেহজাবিনের পরিবারের পুরনো শুভাকাঙ্ক্ষী। তিনি দীর্ঘক্ষণ রাস্তার অপর পাশ থেকে পুরো দৃশ্যটা প্রত্যক্ষ করেছিলেন। তিনি এগিয়ে এসে মেহজাবিনের মাথায় হাত রেখে মৃদু হেসে বললেন, মা মেহজাবিন, আমি দূর থেকে দাঁড়িয়ে সবই দেখলাম। অরণ্য তো তোমাকে ধাক্কা দেয়নি, তুমি জুতো সামলাতে না পেরে ওর গায়ের উপর পড়ে গিয়েছ। আর অরণ্যকে আমি চিনি, ও অত্যন্ত ভদ্র, মার্জিত এবং সৎ একটি ছেলে। যদি প্রয়োজন হয় আমি স্ট্যাম্পে সই করে তোমাকে সার্টিফিকেট দিতে পারি যে ও কোনো খারাপ কাজ করতে পারে না। মেহজাবিন রফিক সাহেবের কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মুখের সব জেদ যেন এক নিমিষেই হাওয়া হয়ে গেল। সে ক্ষোভ আর লজ্জায় লাল হয়ে মুখ বাঁকিয়ে বলল, থাক, আপনার আর কাউকে ভালো মানুষের সার্টিফিকেট দেওয়া লাগবে না।
মেহজাবিন দ্রুত তার ব্যাগটা কুড়িয়ে নিয়ে স্থান ত্যাগ করার জন্য পা বাড়ালো, কিন্তু হাঁটতে গিয়ে সে আর চোখে একবার তাকালো অরণ্যর দিকে। অরণ্য তখনও নিচু হয়ে নর্দমার কাছে পড়ে থাকা তার ভেজা ময়লা হওয়া চাকরির কাগজপত্রগুলা কুড়োচ্ছিল। অরণ্যের মুখে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল এক গভীর উদাসীনতা ও জীবনের প্রতি জমে থাকা একরাশ ক্লান্তি। সেই শান্ত চশমা পরা আত্মসম্মানী মানুষটার অবয়ব মেহজাবিনের মনে কেমন যেন এক অজানা তোলপাড় সৃষ্টি করে দিল। ঝগড়ার পর্ব শেষ হলেও মেহজাবিনের মনের ভেতরের কৌতূহলটা যেন দিন দিন ডালপালা মেলতে শুরু করলো। সে খেয়াল করলো অরণ্য কাগজগুলো কুড়িয়ে পকেটে নিয়ে ধীর পায়ে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। মেহজাবিনের মনে হলো এই লোকটার কাছে সে যেন হেরে গেল, আর এই হারটাই তাকে টেনে নিয়ে চলল অরণ্যের পিছন পিছন। কিছু দূর যাওয়ার পর মেহজাবিন নিজের জেদ আর চঞ্চলতাকে পুঁজি করে অরণ্যর প্রায় পাশাপাশি এসে হাঁটা শুরু করলো। অরণ্য বুঝতে পারছিল মেয়েটি তাকে অনুসরণ করছে। সে দাঁড়ালো, মেহজাবিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনও কিছু বলা বাকি আছে আপনার? পুলিশ ডাকবেন বললেন যে? মেহজাবিন তার মুখের সামনের অবাধ্য চুলগুলো কানে গুঁজে দিয়ে হালকা হেসে বলল, চলুন এক কাপ চা খাই। অরণ্য অবাক হয়ে তার দিকে তাকালো। চশমার উপর দিয়ে মেহজাবিনের মুখের দিকে তাকিয়ে বলল, চা? আপনার সাথে? কেন? মেহজাবিন ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে বলল, চা, তবে সাধারণ চা নয়, ওটা হবে কৃতজ্ঞতার চা। চায়ের দোকানে গিয়ে আমরা বলবো, মামা আমাদের এক কাপ কৃতজ্ঞতার চা দাও তো। অরণ্য এই মেয়েটির খামখেয়ালি দেখে নিজের ভেতরের সব গাম্ভীর্য ধরে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে অমলিন হাসি। তারা রাস্তার পাশের এক পুরনো কৃষ্ণচূড়া গাছের ছায়ায় থাকা সুলতান মামার চায়ের দোকানে গিয়ে বসল। বাঁশের তোড়া দিয়ে বানানো ব্রেঞ্চে দুজন পাশাপাশি বসল। সুলতান মামার চায়ের পাতিল থেকে ধোয়া ওঠা ফুটন্ত দুধ চা ঢালছিল। মেহজাবিন সামনে গিয়ে বলল, মামা শোনো, 2 কাপ চা বানাও, একটা সাধারণ চা আর অন্যটা বানাবে কৃতজ্ঞতার চা। সুলতান মামা গামছা দিয়ে কপাল মুছে হাঁ করে তাকালো। আম্মা, রং চা চিনি, দুধ চা চিনি, মালাই চাও চিনি, কিন্তু এই কৃতজ্ঞতার চা আবার কি জিনিস? এমন চা তো বাপদাদার জন্মেও শুনি নাই। মেহজাবিন চটপটে গলায় বলল, আপনার এত বুঝতে হবে না মামা, আপনি সুন্দর করে একদম খাঁটি দুধ দিয়ে 2 কাপ চা বানিয়ে দিন। চিনিটা একটু কম দেবেন কিন্তু। চা বানানোর এই ফাঁকেই অরণ্য ব্রেঞ্চে বসে নিজের হাত দুটো কোলের ওপর রেখে শান্ত হয়ে বসেছিল। মেহজাবিন তার পাশে এসে বসল। গাছের পাতা থেকে ঠিকরে আসা রোদের আলো অরণ্যের চশমার কাছে প্রতিফলিত হচ্ছিল। মেহজাবিন অরণ্যর দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, অরণ্য সাহেব, আপনি হয়তো ভাবছেন আমি একলা হমায় কীভাবে আপনার সাথে এত ফ্রি হয়ে গেলাম, তাই না? সত্যি বলতে আমি আপনাকে আজ প্রথম দেখছি না। অরণ্য একটু চমকে উঠে তাকালো। মানে, আগে দেখেছেন? আপনি পড়ুয়া কোচিং সেন্টারে ক্লাস নিতেন না? ইন্টারমিডিয়েটের ফিজিক্স পড়াতেন। আমি যখন পাশের রুমে ক্লাসে ঢুকতাম আপনি তখন ক্লাস শেষ করে বের হতেন। আমি রোজ করিডোরে দাঁড়িয়ে আপনাকে খেয়াল করতাম। অরণ্যর চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক প্রকার বিস্ময়। সে কোনো দিন গুণাক্ষরেও ভাবেনি কোচিংয়ের সেই ভিড়ের মাঝে কোনো এক ধনীর দুলালি তাকে এইভাবে লক্ষ্য করত। অরণ্য ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে খেয়াল করতেন? কিন্তু কেন? কোচিংয়ে তো আরও অনেক হ্যান্ডসাম আর স্মার্ট টিচাররা ছিলেন। মেহজাবিন চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলল, কারণ আপনি অন্য 10টা ছেলের মতো নন,
অরণ্য সাহেব। আপনার পরনের সাদামাটা ইস্ত্রি না করা শার্ট, আপনার চোখের চশমা আর আপনার গাম্ভীর্য এইগুলা চিৎকার করে বলে দেয় যে আপনি সস্তা নন। আজকালকার ছেলেমেয়ে দেখলে যেভাবে ডানে বায়ে তাকায়, আপনি কখনো কারো দিকে ফিরেও তাকাতেন না। আপনি নিজের মেজাজেই থাকতেন, আর আপনার এই আলাদা থাকাটাই আমাকে আপনার প্রতি আকৃষ্ট করেছিল। মেহজাবিনের এই অনায়াস স্পষ্ট স্বীকারোক্তিতে অরণ্যের বুক যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এমন সহজভাবে হৃদয়ের কথা প্রকাশ করতে সে কোনোদিন কাউকে দেখেনি। মেহজাবিন তার ফোনটা পকেট থেকে বের করে অরণ্যর দিকে বাড়িয়ে দিল। আমরা কিন্তু আজ থেকে বন্ধু, একদম পাক্কা বন্ধু। এবার চুপচাপ আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিন। আর আমি শুনছি আপনি মেসের মতো একটা জায়গায় থাকেন, ঠিকানাটাও দিয়ে দিন তো। অরণ্য কিছুটা ইতস্তত করে বলল, ফোন নম্বর দিচ্ছি, কিন্তু ঠিকানা কেন? মেহজাবিন হেসে বলল, প্রয়োজন হতে পারে, যাই হোক নম্বরটা দিন। অরণ্য নম্বর টাইপ করে দিলে মেহজাবিন ফোনটা পকেটে রেখে দিল। তারপর নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। আজ রাত ঠিক 11:33:54 আমি আপনাকে কল করব, মনে থাকবে তো? আর হ্যাঁ, এই চায়ের জন্য ধন্যবাদ। যদিও আমি চা একদমই পছন্দ করি না, কিন্তু আপনার সাথে বসে খাওয়ার এই কৃতজ্ঞতার চা, এর স্বাদটাই অন্যরকম ছিল। মেহজাবিন দুলতে দুলতে হেঁটে চলে গেল, আর অরণ্য ব্রেঞ্চে একা বসে থেকে হাতে ধরে রাখা চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। চায়ের ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল, আর অরণ্যর মনে হতে লাগলো তার এই গুছিয়ে আনা বিষাদময় জীবনে কি তবে এক ঝড়ো হাওয়ার আগমন হতে চলেছে। সন্ধ্যা নেমে এলো ঢাকায়। মেহজাবিনদের বিশাল আলিশান বাড়িতে আলোর রোশনাই, কিন্তু মেহজাবিনের ঘরের ভেতরটা যেন এক অদ্ভুত অধীরতায় আচ্ছন্ন। মেহজাবিন তার রুমের নরম তুলতুলে বিছানায় শুয়ে বারবার দেয়াল ঘড়ি আর মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। তার হৃদস্পন্দন যেন প্রতি সেকেন্ডে দ্রুত গতি পাচ্ছিল। কেন সে এই সাদামাটা ছেলেটার জন্য এত ছটফট করছে, যার না আছে কোনো দামি গাড়ি, না আছে সামাজিক প্রতিষ্ঠা, কিন্তু ভালোবাসার অঙ্ক তো হিসেবের খাতায় মেলে না। রাতের খাওয়ার টেবিলে যখন মেহজাবিনের বাবা আলতাফ চৌধুরী এবং তাদের পারিবারিক পরিচিত তরুণ শফিক এসে বসল, তখন মেহজাবিনের কোনো সাড়া শব্দ ছিল না। শফিক সাহেব উচ্চশিক্ষিত, আলতাফ চৌধুরীর ব্যবসায়ী পার্টনারের ছেলে, এবং সে মনে মনে মেহজাবিনকে খুব পছন্দ করে। আলতাফ চৌধুরীও চান শফিকের সাথেই নিজের একমাত্র মেয়ের বিয়ে দিয়ে ব্যবসা ও পরিবারকে সুরক্ষিত রাখতে। আলতাফ চৌধুরী হাঁক ছেড়ে বললেন, কেমা, আয়, টেবিলে খাবার দেওয়া হয়েছে, একসাথে খাবি আয়। মেহজাবিনের ডাকনাম কেয়া। মেহজাবিন রুম থেকে বের হয়ে টেবিলের পাশে এসে দাঁড়িয়ে বলল, না বাবা, আমি এখন খাবো না, আমি ঠিক 40 মিনিট পর খাবো। শফিক হেসে জিজ্ঞেস করল, 40 মিনিট পর কেন কেয়া? কোনো বিশেষ কারণ আছে? মেহজাবিন গম্ভীর মুখে উত্তর দিল, ঠিক রাত 11:33:54 আমার একটা বিশেষ আন্তর্জাতিক জাতীয় শিডিউল ফোন কল আছে, ওটা শেষ করে তারপর খাবো। শফিক কিছুটা অবাক হয়ে বলল, ফোন কলের আবার এত নির্দিষ্ট সেকেন্ডের হিসাব? মেহজাবিন কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। আলতাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে শফিকের দিকে তাকিয়ে বললেন, দেখলে শফিক, তোদের এই বর্তমান জেনারেশনটা কত অদ্ভুত। সব কিছুতেই তোদের এত হিসেব, এত বিচিত্র আচরণ। আমরা যখন ছোট ছিলাম বড়দের মুখের দিকে তাকিয়ে কথাও বলতে পারতাম না, কথা বলতেও ভয় পেতাম, আর এখন সব পানির মতো সহজ। অন্যদিকে শহরের এক গিঞ্জি গলির পুরনো মেসের ঘরে তখন জ্বলছিল সম্পূর্ণ ভিন্ন
চলছিল সম্পূর্ণ এক ভিন্ন এক দৃশ্য। অরণ্যর রুমের দরজার ভেতর থেকে বন্ধ, ঘরের বাতি নেবানো, শুধু জানলা দিয়ে রাস্তার সোডিয়াম আলোর হলুদ আভা এসে পড়ছে অরণ্যর মুখে। সে খাটে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিল। বাইরে থেকে তার ভাবি রোকেয়া এসে সজোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। অরণ্য, অরণ্য, দরজা খোল, তোর ভাই দোকান থেকে ওষুধ আনতে পাঠাবো তোকে। কতক্ষণ ধরে দরজায় ধাক্কা দিচ্ছিল, কানে শুনতে পাস না? অরণ্য ঘরের ভেতর থেকে শান্ত অথচ নিরুত্তাপ গলায় বলল, ভাবি, এখন আমি দরজা খুলতে পারবো না, 10-15 মিনিট পর খুলব। রোকেয়া ভাবি মেজাজ হারিয়ে বললেন, কি শুরু করেছিস বলতো? ঘরে বসে কোনো কাজকর্ম করবি না, সারাদিন ঘরে মুখ গুজে পড়ে থাকবি, আবার কথা বললে মেজাজ দেখাবি। এই ঘাটের জল খেয়েও তোর অহংকার কমবে না। নিজের যদি কোনো উপায় না করতে পারিস তবে নিজের পথ নিজেকে দেখতে হবে, বলে দিলাম। ভাবির এই কটু কথাগুলো অরণ্যর বুকে তীরের মতো বিঁধল। সে কোনো প্রতিবাদ করল না, বালিশে মাথা গুজে রইল। বেকারত্বের এই অপমান সে দিনের পর দিন সহ্য করে আসছে। ঠিক যখন রাত 11:33:54 হলো, অরণ্যর পুরনো স্মার্টফোনটি কেঁপে উঠল। পর্দায় ভেসে উঠল এক অজানা নম্বর। অরণ্য ফোনটা কানে তুলল। হ্যালো। অরণ্যর কণ্ঠ ছিল ভারী। অপর প্রান্ত থেকে চটপটে ও মিষ্টি কণ্ঠে মেহজাবিন বলে উঠল, কি স্যার, দেরি করলাম? আমি কিন্তু একদম নিখুঁত টাইমিংয়ে কল দিয়েছি। অরণ্য একটু নিঃশ্বাস ফেলে বলল, না, দেরি করেননি, আপনার ঘড়ি খুব নিখুঁত। মেহজাবিন এক মুহূর্ত নীরব থেকে বলল, অরণ্য, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার স্বভাব নয়। শোনো, আমি আপনাকে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। অরণ্য অন্ধকারের মধ্যেই চোখ দুটো বুঝল। তার হৃদয়ে যেন কে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। সে ধীর কণ্ঠে বলল, মেহজাবিন, আপনি আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন, সেটা আপনার সরলতা, কিন্তু আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি একজন সম্পূর্ণ বেকার যুবক। যে চাকরিটা করতাম সেটাও হারিয়েছি। আমার নিজের কোনো ভবিষ্যৎ নেই। রাস্তার চায়ের দোকানে সুলতান মামার কাছে আমার 378 টাকা বাকি পড়ে আছে, যা মেটানোর সামর্থ্য এই মুহূর্তে আমার নেই। আপনি কোনো রাজপ্রাসাদের রাজকন্যা, আর আমি এক নিঃস্ব পথিক। আমাদের কোনো তুলনা হয় না। মেহজাবিনের কণ্ঠস্বর আরও আবেগপূর্ণ হয়ে উঠল। আপনি 378 টাকা বাকি রেখেছেন, তা আমি খুব ভালো করে জানি। আমি আপনার সমস্ত খোঁজখবর নিয়েছি, কিন্তু আপনি কি মনে করেন আমি আপনার টাকা বা ব্যাংক ব্যালেন্স দেখে আপনাকে ভালোবেসেছি? রূপ, টাকা, চাকরি এগুলো তো সাময়িক, কিন্তু একজন মানুষের ভেতরের মার্জিত মন, তার সততা আর তার চোখের গম্ভীর মায়াটুকু যে অমূল্য। আপনার কিছুই নেই ঠিকই, কিন্তু আপনার ওই মায়াবী চোখ আর ব্যক্তিত্বই তো আমার কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। ভালোবাসা কি এত হিসেব করে হয় অরণ্য? অরণ্যর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। তার এই দুর্দিনে কেউ যে তাকে এতটা গভীরভাবে উপলব্ধি করতে পারে তা তার কল্পনারও বাইরে ছিল। অরণ্য বলল, আজ রাখি মেহজাবিন, পরিস্থিতি যখন অনুকূলে আসবে সেদিন কথা হবে। পরবর্তী কয়েকটি সপ্তাহ যেন অরণ্য ও মেহজাবিনের জীবনে এক রূপকথার মতো কাটতে লাগল। অরণ্য প্রথমে মেহজাবিনকে এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। সে জানত এই অসম প্রেম কেবল দুজনকেই কষ্ট দেবে, কিন্তু মেহজাবিনের একগুঁয়েমি আর নিষ্পাপ ভালোবাসার তুরে অরণ্যর সব বাঁধ ভেঙে গেল। অরণ্য উপলব্ধি করল সেও মেহজাবিনকে তার অজান্তেই ভালোবেসে ফেলেছে। তারা প্রায়ই শহরের কোনো নির্জন পার্কে কিংবা নদীর ধারে গিয়ে বসত। একদিন বিকেলে বুড়িগঙ্গা নদীর পাড়ের এক বেঞ্চে বসে ছিল দুজন। রোদ তখন পড়ে এসেছে, আকাশে রক্তিম আলো খেলা করছে। মেহজাবিন তার ব্যাগের ভেতর থেকে
এক থোকা তাজা কৃষ্ণচূড়া আর চন্দ্রপ্রভা ফুল বের করে অরণ্যর হাতে দিল। এই নাও, একদম তোমার চোখের মতো। অরণ্য ফুলগুলো হাতে নিয়ে হেসে বলল, ফুল আবার মানুষের চোখের মতো হয় নাকি? হয়তো। তোমার চোখের মাঝে কেমন যেন একটা মায়া আছে অরণ্য। একবার তাকালে সারা জীবনের জন্য মনের ক্যানভাসে ছবিটা আঁকা হয়ে যায়। সত্যি বলছি, আমি জীবনে কোনো ছেলের দিকে এভাবে তাকাইনি। অরণ্য মেহজাবিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মেহজাবিন, ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু এর পরিণতি যদি শুভ না হয় তবে সেই কষ্ট সহ্য করা খুব কঠিন। তোমার পরিবার কি কখনো আমাকে মেনে নেবে? মেহজাবিন অরণ্যের হাতটা নিজের শক্ত মুঠোয় চেপে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না অরণ্য। আমার বাবা আমাকে খুব ভালোবাসেন। আমি যা চাই বাবা তাতেই রাজি হন। তুমি শুধু আমার সাথে থেকো। দরকার হলে তুমি কি আমাকে লুকিয়ে বিয়ে করে কোনো দূর দেশে নিয়ে যেতে পারবে না, যেখানে শুধু আমরা থাকব? অরণ্য মেহজাবিনের চিবুক ছুঁয়ে বলল, পালিয়ে বিয়ে করা কোনো বীরত্ব নয় মেহজাবিন। আমি তোমার বাবার মুখোমুখি দাঁড়াবো। আমি সম্মানের সাথে তোমাকে নিজের করে নিতে চাই। ঠিক সেই মুহূর্তে পার্কের কিছুটা দূরে একটা বটগাছের আড়ালে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে অরণ্যের নজর গেল। লোকটা কালো চশমা পরে তাদের দিকেই নজর রাখছিল। অরণ্য মেহজাবিনকে তা দেখিয়ে বলল, ওই লোকটা কে বলো তো? অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। মেহজাবিন সেদিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, উফ, ওটা শফিক ভাই। আমার বাবা ওকে পাঠিয়েছেন আমার ওপর নজর রাখতে। বাবা চান শফিক ভাইয়ের সাথেই আমার বিয়ে দিতে, কিন্তু আমি শফিক ভাইকে স্পষ্ট বলে দিয়েছি যে আমি অন্য কাউকে ভালোবাসি। অরণ্যর মনে কেমন যেন এক অশুভ আশঙ্কার মেঘ জমে উঠল। মেহজাবিনের জেদের কাছে হার মেনে একদিন অরণ্য সিদ্ধান্ত নিল, সে মেহজাবিনের বাবার সাথে দেখা করবে, নিজের পরিস্থিতির কথা খুলে বলবে এবং মেহজাবিনকে পাওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেবে। পরের দিন বিকেলে অরণ্য মেহজাবিনদের বিশাল রাজপ্রাসাদোপম বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বিশাল ড্রয়িং রুম, দামি ঝাড়বাতি, পার্সিয়ান কার্পেট আর নামি দামি পেন্টিংয়ের সাজানো ঘরটি যেন ধন সম্পদের অহংকার প্রকাশ করছিল। অরণ্য সোফায় বসে নিজের সাদামাটা পোশাকের দিকে তাকিয়ে নিজেকে ভীষণ তুচ্ছ অনুভব করছিল। কিছুক্ষণ পর আলতাফ চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, চোখে সোনার ফ্রেমের চশমা, তার মুখে এক গম্ভীর ও কঠোর ভাব। অরণ্য উঠে দাঁড়িয়ে বিনীতভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আলতাফ চৌধুরী কোনো প্রতি সালাম না দিয়ে সোফায় বসলেন। তারপর পাইপ থেকে ধোঁয়া ছেড়ে অরণ্যর দিকে এক বরফ শীতল দৃষ্টিতে তাকালেন। বসো। আলতাফ চৌধুরীর গলায় চাবুকের মতো ধার। অরণ্য বসল। সে কিছু বলার আগেই আলতাফ চৌধুরী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। অরণ্য সাহেব, তুমি হয়তো ভাবছো আমি তোমাকে চিনি না, অথবা তুমি ভেবেছ মেহজাবিনকে পটিয়ে এই ধনকুবের আলতাফ চৌধুরীর জামাই হয়ে যাবে, তাই না? অরণ্য চমকে উঠল, আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। চুপ। আলতাফ চৌধুরী সজোরে টেবিলে থাপ্পড় মারলেন। তুমি যে কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে, সেই কোম্পানির 40% শেয়ারের মালিক আমি, আর শফিক হলো আমার বিজনেস পার্টনারের ছেলে। তোমার কি মনে হয় আমি জানতাম না যে আমার কোম্পানিতে কে কাজ করে? তোমার চাকরিটা যে হুট করে চলে গেল, সেটা কোনো অফিসের পলিটিক্স ছিল না। ওটা আমি করিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম শফিককে সেই পোস্টে বসাতে। অরণ্যের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার চাকরি হারানোর পেছনে যে এই মানুষটার হাত ছিল তা সে স্বপ্নেও ভাবেনি। আলতাফ চৌধুরী উঠে দাঁড়িয়ে অরণ্যের খুব কাছে এসে নিচু কণ্ঠে বললেন, তুমি একটা বেকার, অপদার্থ ছেলে, নিজের খাওয়ার যোগ্যতা নাই,
যার নেই সে এসেছে আলতাফ চৌধুরীর মেয়েকে স্বপ্ন দেখাতে। তুমি ভেবেছ আমার ক্ষতি করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য মেহজাবিনকে ফাঁদে ফেলবে। আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। আজ ওই মেহজাবিনের জীবন থেকে বের হয়ে যাও, নইলে তোমার আর তোমার ভাইয়ের ম্যাচ কীভাবে ঘুরিয়ে দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। প্রতিটি কথা অরণ্যের আত্মসম্মানে চরম আঘাত হানল। তার ভেতরের আত্মমর্যাদাবোধ হু হু করে কেঁদে উঠল। অরণ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো বিবাদ না করে শান্ত পায়ে সেই বিশাল বাড়ি থেকে বের হয়ে এলো। বাসায় ফিরে অরণ্য নিজেকে ঘরের ভেতর বন্দি করে ফেলল। সে সারা রাত কাঁদল। ভালোবাসার চেয়ে যে মানুষের আত্মসম্মান অনেক বড় তা সে আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল। সে যদি মেহজাবিনকে বিয়েও করে, তবে সমাজ তাকে বলবে ঘরের জামাই কিংবা সম্পদের লোভে বিয়ে করা প্রতারক। আর মেহজাবিন বাবাকে ছেড়ে তার সাথে সে কতদিন সে এই দারিদ্র্যের মধ্যে সুখে থাকবে? একদিন তো অভাব জানালা দিয়ে ঢুকলে ভালোবাসা দরজা দিয়ে পালাবে। অরণ্য এক কঠিন ও নির্মম সিদ্ধান্ত নিল। সে মেহজাবিনকে মুক্ত করে দেবে। পরের দিন অরণ্য তার সিম কার্ডটি খুলে ভেঙে ফেলল। সে তার ঘর ছেড়ে অন্য এক প্রত্যন্ত এলাকায় একটা ছোট কামরা ভাড়া নিল, যাতে কেউই তার খোঁজ না পায়। এদিকে মেহজাবিন অরণ্যের ফোন বন্ধ পেয়ে পাগল হয়ে উঠল। সে অরণ্যর আগের ম্যাচে গিয়ে হাজির হলো, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল অরণ্য ম্যাচ ছেড়ে চলে গেছে। অরণ্যের ভাবি রোকেয়া মেহজাবিনকে দেখে বিষাদাগার করে বলল, ও মা, তুমিই তো বেশ সেই বড় লোকের মেয়ে যার জন্য অরণ্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেল। শোনো বাপু, অরণ্য একটা কুঁড়ে আর বেকার ছেলে, নিজের পেট চালানোর ক্ষমতা নেই। এসেছে বড় লোকের মেয়েকে ভালোবাসতে। ও ভালোই করেছে চলে গিয়ে। তোমরাও নিজেদের মতো থাকো। মেহজাবিন ভেঙে পড়ল। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। অরণ্য তাকে এইভাবে কোনো কথা না বলে ছেড়ে চলে যাবে তা সে বিশ্বাস করতে পারছিল না। কয়েক সপ্তাহ কেটে গেল। অরণ্যের কোনো হদিস পাওয়া গেল না। মেহজাবিন খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার মুখের হাসি চিরতরে মিলিয়ে গেল। সে যেন এক জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে লাগলো। বাবার প্রতি তার তীব্র অভিমান জমল, কিন্তু সে আর কোনো প্রতিবাদ করল না। একদিন সে আলতাফ চৌধুরীর ঘরে গিয়ে একদম শান্ত ও যান্ত্রিক কণ্ঠে বলল, বাবা, তোমরা যে শফিক ভাইয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছো, আমি তাতে রাজি। তোমরা যেভাবে চাও সেভাবেই হবে। আমি আর কোনো ঝামেলা করব না। আলতাফ চৌধুরী মনে মনে খুব খুশি হলেন। তিনি ভাবলেন, টাকা আর বাস্তবতার ধাক্কায় মেয়ে অবশেষে ঠিক পথে ফিরে এসেছে। শফিকও আনন্দে আত্মহারা হয়ে দামি হীরের রিং কিনতে দোকানে দৌড়াদৌড়ি শুরু করলো। কিন্তু আলতাফ চৌধুরী খেয়াল করলেন না, তার মেয়ে রাজি হলেও তার চোখের ভেতরের সব আলো নিভে গেছে। মেহজাবিন ও শফিকের এঙ্গেজমেন্টের দিন উপস্থিত হলো। আলতাফ চৌধুরীর বাড়ি সাজানো হয়েছে বর্ণিলালয়। নামি দামি অতিথিরা এসে ভিড় জমিয়েছেন। শফিক স্যুট বুট পরে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। মেহজাবিনকে লাল রঙের এক দামি শাড়িতে সাজানো হয়েছে, কিন্তু আয়নার সামনে বসে থাকা মেয়েটির চোখের দিকে তাকালে মনে হয় সেখানে কোনো প্রাণ নেই। সে যেন এক পুতুল, যাকে সাজিয়ে এঙ্গেজমেন্টের মঞ্চে বসিয়ে দেওয়া হবে। ঘরভর্তি মানুষের কোলাহলের মাঝে আলতাফ চৌধুরী হঠাৎ করেই মেহজাবিনের রুমের দরজায় এসে দাঁড়ালেন। তিনি মেহজাবিনের দিকে তাকালেন। মেয়েটির মুখে কোনো আনন্দ নেই, চোখে কোনো জলও নেই, কেবল এক প্রকার শূন্যতা। আলতাফ চৌধুরীর বুকের ভেতরটা হঠাৎ এক অজানা ভয়ে কেঁপে উঠল। তিনি তো সব করেছিলেন মেয়ের সুখের জন্য, কিন্তু এই রাজপ্রাসাদ, এই দামি গহনা, এই শফিক, কিছুই তো তার মেয়ের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে পারল না। তবে কি তিনি ভুল করেছিলেন? একজন বাবার অহংকার কি তবে তার মেয়ের জীবনকে ধ্বংস করে দিল? আলতাফ চৌধুরীর ভেতরের কঠোর বাবাটি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল।
অনুশোচনার এক প্রচণ্ড দাবানল তার হৃদয়কে জ্বালিয়ে দিল। তিনি কাউকে কিছু না বলে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। তিনি তার পুরনো ম্যানেজারকে দিয়ে অরণ্যের বর্তমান ঠিকানা খুঁজে বের করেছিলেন। অরণ্য তখন ঢাকার এক ছোট নদীর পাড়ের ভাঙা ঘরে বসে শিশুদের টিউশনি পড়াতো। আলতাফ চৌধুরী যখন সেই জরাজীর্ণ ঘরে গিয়ে অরণ্যর সামনে দাঁড়ালেন, তখন অরণ্য অবাক হয়ে তাকিয়ে রইল। আলতাফ চৌধুরী অরণ্যর হাত দুটি শক্ত করে চেপে ধরলেন। তার চোখ দিয়ে অজুর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। আমাকে ক্ষমা করে দাও অরণ্য বাবা, আমি এক অন্ধ আর অহংকারী বাবা ছিলাম। আমি ভেবেছিলাম টাকা আর প্রতিপত্তিই আমার মেয়ের সুখ এনে দেবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আমার মেহজাবিনকে বাঁচিয়ে রাখতে পেরেছি ঠিকই, কিন্তু তার ভেতরের মানুষটাকে মেরে ফেলেছি। ও হাসি ভুলে গেছে অরণ্য, তুমি ছাড়া ও বাঁচবে না। তুমি চলো আমার সাথে। তুমি আমার মেয়ের চোখের সেই হারিয়ে যাওয়া আলো ফিরিয়ে দাও। অরণ্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এক বাবার এই আকুল মার্জনা, প্রার্থনা আর ভেতরের সমস্ত অভিমান ধুয়ে মুছে সাফ করে দিল। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তখন মধ্য গগনে। শফিক আংটি বের করে মেহজাবিনের আঙ্গুলে পরানোর জন্য এগোচ্ছিল। ঠিক তখনই ড্রয়িং রুমের বিশাল দরজার মুখে এসে দাঁড়ালেন আলতাফ চৌধুরী, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে অরণ্য। পরনে সেই সাদামাটা ইস্ত্রি করা শার্ট, চোখে সেই আগের চশমা আর শান্ত মায়াবী চাহনি। পুরো ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। মেহজাবিন আংটির দিকে বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিল। সে দরজার দিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছিল না। এটা কি কোনো স্বপ্ন, নাকি সত্যিই তার অরণ্য এসেছে দাঁড়িয়ে আছে? মেহজাবিন ধীর পায়ে হেঁটে মঞ্চ থেকে নেমে এলো। সে এসে দাঁড়ালো অরণ্যের ঠিক মুখোমুখি। মেহজাবিনের চোখের কোণ বেয়ে নামলো অশ্রুর ধারা, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় অমলিন হাসি, যে হাসি গত কয়েকটি মাসে কেউই দেখেনি। মেহজাবিন ভেজা কণ্ঠে কিন্তু ভীষণ মিষ্টি হেসে বলল, আমার দুয়ারে সাহস নিয়ে এসে দাঁড়িয়েছ ঠিকই অরণ্য। এবার কি আমাকে এই আলো ঝলমলে শহরে একলা রেখে আবার চলে যাবে? অরণ্য চশমাটা একটু ঠিক করে মেহজাবিনের হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। না মেহজাবিন, এবার আর পালিয়ে যাওয়া নয়। এবার থেকে এই দুয়ারেই আমি সারা জীবন তোমার হয়ে দাঁড়িয়ে থাকব। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। শহরের সব বিষাদ আর দূরত্বকে ধুয়ে মুছে দিয়ে দুটো হৃদয় অবশেষে খুঁজে পেল তাদের পরম কাঙ্ক্ষিত ঠিকানা। সমাপ্ত।